শ্রীরামপুর বেতারবাণীর ঘরে বাইরে অনুষ্ঠানে পত্র সাহিত্য বা সেই আসরের দুই দিকপালকে পেয়েছি আজ এই শ্রীরামপুর বেতারবাণীর অনুষ্ঠানে। আলোচনায় থাকবো আমরা হালফিলের পত্র সাহিত্য এবং তার আসর নিয়ে। শ্রীরামপুর বেতারবাণীর নিজস্ব পত্র পাঠের বা পত্র সাহিত্যের একটা সমৃদ্ধ আসর রয়েছে। এই সময়ের অনেক পত্রবন্ধু বিভিন্ন পত্র সাহিত্যের আসরে চিঠিপত্র লেখেন। তাদের যেমন নির্ভেজাল সময় কাটে, তেমনি পত্র শ্রোতারাও সমৃদ্ধ হন। এবার চলে আসি আমাদের আসরের অতিথিদের পরিচয় পর্বে। একজন দীর্ঘ পথ চলায় ক্লান্ত পথিক, আরেকজন কাজের নিত্য নতুন খিদে নিয়ে দেখবো এবার জগৎটাকে, তেমন উৎসাহ উদ্যমে ভরপুর। আমরা যারা বেলা শেষের দ্বার প্রান্তে উপনীত, সেটা সংসারেও হতে পারে, সমাজে হতে পারে, বা পত্র সাহিত্যের আসরেও হতে পারে, আমরা চাই আমাদের সাথে হাত কেউ মেলাক, উত্তরসূরি আমরা তৈরি করে যাই। ঠিক তেমনি আমরা আজকে পেয়েছি এক পত্র সাহিত্যের আসরের, যেটা 4 বছরে পা দিল, রেডিও জংশনের পত্রালী পত্র সাহিত্যের আসরের তরুণ, কনিষ্ঠ এবং বলিষ্ঠ কর্ণধার মাননীয় চঞ্চল চৌধুরীকে নমস্কার। আরেকজন অতিথি, যিনি পত্র সাহিত্যের আসরে দীর্ঘকালের পথ পরিক্রমণকারী, মাননীয় সঞ্জীব রাহা, কৃষ্ণ নাগরিক। নমস্কার। তিনি সদর্থে একজন নেশাড়ু, পত্র সাহিত্যে আদ্যন্ত আসক্ত একজন মানুষ। নিজে লেখেন এবং অপরকে দিয়ে লেখা করান। তো বিশেষ যে কাজটি করে সঞ্জীব বাবু এই পত্র সাহিত্যের আসরে খ্যাত, সেটা হচ্ছে আকাশবাণীর বেতারে যে সমস্ত চিঠিপত্রগুলো পাঠ হয়, সেগুলোর অডিও ভার্সন তিনি ঘরে ঘরে পৌঁছে দেন প্রত্যেকটি পত্র লেখকের কাছে বা শ্রোতাদের কাছে। সেই বিষয়ে তিনি পথিকৃৎ। তাকে পেয়ে আমরাও সমৃদ্ধ, তাকেও স্বাগত জানাই। আর আমি সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা নিবাসী। আজকের অতিথিবৃন্দ সহ পত্র সাহিত্যের অবিরাম লেখক ও গল্পকার ডাক্তার প্রদীপ কুমার দাস, এদের আলোকে আমি আলোকিত একজন। তাই সরাসরি আমরা প্রশ্নাবলীতে চলে যাব, প্রশ্ন উত্তর পর্বে। আমি প্রথমে সঞ্জীব বাবুকে জিজ্ঞেস করি যে সংসারের সময় চুরি করে পত্র সাহিত্যের আসরে আপনি কবে থেকে এবং কেন, খুব সংক্ষিপ্ত জানতে চাইছি। নমস্কার, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছি। 2003 সালে আমার মা মারা যান এবং মায়ের মৃত্যুটা একদম কাছ থেকে দেখেছি। আমি তাকে চিকিৎসা করতাম। তা সেই সময় প্রাত্যহিক আমাদের রেডিও চলে বাবার আমল থেকে। তা সকালে প্রাত্যহিকের একটা বিষয় পেয়েছিলাম আমি, দ্বিতীয় শৈশব বলে। এখন আর আগে পাছু কিছু না চিন্তা করে আমি একটা চিঠি লিখে দিলাম এবং প্রথম চিঠিটাই পড়া হলো দ্বিতীয় শৈশবে আমার মাকে নিয়ে, যার জন্য ওইটা একটা নেশা ধরে গেল। এবং পরবর্তীকালে আমি যখন সেইটা প্রকাশিত হলো আমাদের বার্ষিক সংকলনে, তারপর কৃষ্ণনগরের দেখি বহু মানুষ লেখেন এবং তাদের সবাইকে একত্রিত করে একসাথে একটা ঝাঁপিয়ে পড়া, এটা যে কি আনন্দ! আসলে মানুষ তো সব জোটবদ্ধ হয়ে থাকতে চায়। গুহা নিবাসী মানুষও কিন্তু আস্তে আস্তে কিন্তু জোট বেঁধেছিল, সমাজ করেছিল, পরিবার করেছিল, সবই করেছে। সেই রকম আমরা কিন্তু পত্র সাহিত্যের একটা পরিবার তৈরি করেছিলাম। ঠিক, আমি একই প্রশ্ন যদি চঞ্চল বাবুকে করি। দেখুন, লকডাউনে যখন আমরা গৃহবন্দী, তখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পত্র সাহিত্যের আসর সাময়িকভাবে খুলেছিল। তো আমার তখন ইচ্ছে করেছিল আমিও লেখা শুরু করলাম। তারপরে মনে হলো যে আরো যারা লিখতে পারে তাদেরকে নিয়ে যদি একটা আসর খোলা যায়
তারপরেই সংসার সামলানো, ব্যবসা সামলানো, খাওয়া দাওয়া, ঘুম, তার সাথেই রেডিও জংশন চালানো একটা নিত্য নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে, রুটিন। মনে হয় না যে এটা আমার কাছে কোনো চাপ। বিশেষ করে এই প্রসঙ্গে একটা কথা বলি, 82 বছর বয়স্ক পত্রলেখক যখন বলে যে অবসরের অবসাদ যখন পেয়ে বসেছে আমাদেরকে, তখন তোমার এই চ্যানেলের মাধ্যমে যে বিনোদনটা আমরা পাচ্ছি, সেখান থেকে বাঁচানোর একটা অক্সিজেন আমাদের যোগাচ্ছে, সেটাই কিন্তু আমাকে ছুটতে শেখায়। বেশ, সঞ্জীব বাবুকে যেটা আলাদা করে জিজ্ঞেস করি যে আপনি তো সাহিত্যের ভেজা নরম মাটিতে বিচরণ করেন, আবার কখনো কখনো পাহাড়ে, কাঁকুরে, পাথরে মাটিতে, হিমালয়ান ট্রেকিং এও চলে যান। এই আপনার স্বভাবের বৈপরীত্য বা এই বৈচিত্র্য, এ নিয়ে কিছু বলবেন? আসলে এই দুটো কিন্তু আলাদা আলাদা ভাবে আমি দেখি না। আমি মানুষকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, এবং রেডিও ভালোবাসা মানে রেডিও শুনতে শুনতে আমরা কিন্তু আমাদের একটা ধাঁচ এসে গেছে, আমরা কি করব আর কি করব না, কিভাবে চলবো কিভাবে চলবো না, সেই ব্যাপারটা কিন্তু আসতে গিয়েই কিন্তু এই রকম একটা পত্র সাহিত্যের মধ্যে ঢুকে পড়া। এবং এইটা একটা এত আনন্দ, মোটামুটি নিজের যে ছেলে মেয়ের হওয়ার জন্য যে আনন্দ একটা মানুষ পায়, আমার মনে হয় কোনো সাহিত্য সৃষ্টি করে, এবং পত্র সাহিত্য তো অবশ্যই একটা সাহিত্যের বলিষ্ঠ শাখা, সে তো রবীন্দ্রনাথের মাধ্যমে আমরা জানি। তা এতে এই একটা যে প্রসব বেদনা এবং তারপরে যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু ধরে রাখা যায় না, আর আনন্দ ভাগ করে নিতে হয়। যেটা বললেন, আমি ঠিক সেই একই প্রশ্ন যদি আমি চঞ্চলকে বলি, সেটা ব্যবসায়িক পরিবার থেকে উঠে এসছে, ব্যবসা করে ধনে মানে স্ফীতকায় হতে পারত, সে হঠাৎ কেন এই নিরস একটা আসর খুলে বসলো পত্র সাহিত্যের? জানি না কি রস সে পেয়েছে, তার কাছ থেকে শুনি। প্রথমত আমি একটা কথা বলি, আমি আজকে যে প্রশ্ন করছে সৌমেন কাকু, তার কথা বলবো। তিনি আমাদের পত্র সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন, তো ওনার সঙ্গে জোট বেঁধে আমি 4টে বই আমার বের করেছি। আমি দেখেছি এই মুহূর্তে আমি শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে যেটা বলতে চাই, যে পশ্চিমবঙ্গে যতগুলো পত্রলেখক, প্রায় 200-210 মতন পত্রলেখক আমার চ্যানেলের সঙ্গে যুক্ত, একমাত্র একটা মানুষকে আমি দেখেছি যে অভিধান নির্ভর একটা শব্দের বানান, একটা শব্দের উচ্চারণ কতটা ঠিক করা যায়, এই মানুষটাকে ছাড়া, সৌমেন্দ্রনাথ জানা কাকুকে ছাড়া আমি কিন্তু আর একজনকেও পাইনি। আর দ্বিতীয় কথা, সঞ্জীব কাকু, বেতারকে হাতের মুঠোয় নিয়ে আসা। দেখুন, প্রাত্যহিকীতে আমিও লিখি, কিন্তু প্রাত্যহিকীতে যখন চিঠি পাঠায় তখন আমি ঘুমোই, আমি শুনি হয়তো সন্ধ্যেবেলা বা বিকেলবেলা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। এই যে বেতারকে হাতের মুঠোয় নিয়ে আসা, এর জন্য ওনার যা কৃতিত্ব, ওনার জন্যই, ওনার দেখানো পথ আজকে আমরা হয়তো হাঁটছি, রেডিও জংশন হাঁটছে, শ্রীরামপুর বেতারবাণী হাঁটছে। তা এদের দুজনের যে পরিকল্পনা, এদের দুজনের যে সাহস, এই সাহসটা কিন্তু আমাদেরকে চলতে শেখায়, আমাদের মতন নতুনদের চলতে শেখায়। আচ্ছা, পত্র সাহিত্যের হাত ধরে আমরা যারা সাহিত্য চাষ করি আর কি, আপনার কি মনে হয় যে কলম থেকে যে শব্দগুলো বেরিয়ে গেল তারই সাহিত্য হলো? কোনো ব্যাকরণ, কোনো আবিধানিক সংস্পর্শ থাকবে না, কোনো স্পর্শ থাকবে না সেই লেখার মধ্যে, যা কলম থেকে পড়লো সেটাই সাহিত্য? না, আমি সেই আবার বলি যে একটা শিশুকে জন্ম দিতে গেলে, জন্ম হয়ে গেল এমনি যেমন তেমন তা নয়। আমাদের এই ডাক্তারবাবু আছেন এখানে, ডাক্তার প্রদীপ কুমার দাস, তিনি জানেন যে একটা বাচ্চা হতে গেলে কিন্তু তার জন্য কয়েকটা ভালো হাত দরকার। সেই হাতটা ডাক্তারবাবুর হাত হোক, নার্সের হাত হোক, বা হচ্ছে কোনো দাই মায়ের হাত হোক। সেই রকমই পত্র সাহিত্যটাকে যদি আমরা মানে গুণমানে উঠাতে চাই, তবে অবশ্যই সৌমেনদার মতো এরকম মানুষ দরকার, যিনি একটা ছোট্ট শব্দ কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না। তিনি মানে একদম ব্যাকরণী যে সিস্টেমে আর কি, সেটা না হলে কিন্তু মানে কাঁটায় পড়ে যেত গাছগুলো। কিন্তু কিছু শব্দ আছে যেটা আমরা অবলীলায় ব্যবহার করি, আনুগত্যতা, উৎকর্ষতা, দারিদ্রতা, অট্টালিকা প্রবাহ, সক্ষতা, এই শব্দগুলো কিন্তু অভিধানে নেই। ভুল এগুলো আমরা অবলীলায় ব্যবহার করি। তো এগুলো আমার মনে হয়, যেমন আনুগত্য, উৎকর্ষ, গড্ডলিকা প্রবাহ, দারিদ্র বা দরিদ্রতা, সখ্য, এইভাবে আমার মনে হয় বুঝে শুনে লেখাটাই ভালো। কারণ নিজের লেখার মধ্যে ভুল যাওয়া মানে নিজেরই লেখাকে অপমান করা, নিজেরই।
নিশ্চয়ই। যার জন্য এটা অভিধান দেখে, তেমন হলে প্রত্যেকে লেখার টেবিলে একটা করে অভিধান রাখুন না। আমরা সাহিত্যের সেবা করতে এসেছি, একটু সময় লাগবে, আমরা নির্ভুল শব্দ লিখব, নির্ভুল বাক্য গঠন করব, তাতেই তো আমাদের তৃপ্তি। এই জন্য সম্পাদনা দরকার, ভালো সম্পাদকের দরকার। ব্যক্তিগত পরিসরে পত্র সাহিত্যে অনেকে বলে শব্দসীমা কেন, আমি অনেকটা ভেবেছিলাম, আমার মধ্যে আবেগ প্রচুর উথলে উঠেছিল, কিন্তু লেখার জন্য আপনারা শব্দের বাঁধন দিয়ে দিলেন, আমি লিখতে পারলাম না। এটা কি ঠিক? আচ্ছা আমি বলি, পত্র সাহিত্য, চিঠি, আমরা যদি চিঠি দেখি, পোস্টকার্ড বা ইংল্যান্ড লেটার, একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে কিন্তু আমাকে লিখতে হয়। আমি কিন্তু যা খুশি একটা আর্ট পেপারের মধ্যে লিখে দিলাম সম্ভব নয়। তাই পত্র সাহিত্যকে সংখ্যায় আমরা সেই জন্য বেঁধে দিই, যে আপনি যদি একটা ওই আগেকার দিনে পোস্ট কার্ডে যদি লেখেন, আপনি কি যা খুশি লিখতে পারবেন? একটা নির্দিষ্ট পরিসরে লিখতে হবে। ইংল্যান্ড লেটারে নির্দিষ্ট পরিসরে লিখতে হবে। তাই নির্দিষ্ট পরিসরে লেখাটাই বাঞ্ছনীয়। একটা শব্দ সংখ্যাকে মান্যতা দেওয়াটা বাঞ্ছনীয়। সাহিত্য থাকুক, নিজের মনের কথা থাকুক, সেটা বারবার এডিট করার ফলে 300 শব্দ সংখ্যা কিন্তু কমে 200 শব্দ সংখ্যায় চলে আসে। আমাদের রেডিও জংশন নিবেদিত পত্র পাঠে 450 শব্দ সংখ্যা চিঠি আছে, সৌমেন কাকু সেটা কম করে 230-40-এর মধ্যে রাখেন। তা সেটাই তো সাহিত্য না। পত্র সাহিত্য নিয়ে বই হতে পারে, একটা বিষয় নিয়ে বা একজনের পত্র নিয়ে, লেটার ফ্রম এ ফাদার টু ডটার, মানে এই বিখ্যাত সব বইগুলো, সেগুলো এক একটা শুধু পত্র সাহিত্য। কিন্তু জনগণের সর্বজনীন পত্র সাহিত্যে সেখানে আমার মনে হয় শব্দসীমা থাকাটা জরুরি, কারণ অনেকে লেখেন, অনেককে সুযোগ পেতে হবে। অবশ্যই অবশ্যই, তাই না? অবশ্যই। আর চিঠি লেখা যেখানে প্রায় উঠে যাওয়ার জোগাড়, সেখানে বিষয়ভিত্তিক চিঠি যেটা আহ্বান করা হয়, তাতে আমরা কিন্তু দেখছি উদ্ধৃতি সর্বস্ব লেখা বেশি চলে আসছে। যদি উদ্ধৃতি দিতে হয় তাহলে নিজের লেখা তো কম পড়ে যায়। না, এটা না, একটা স্পন্টেনিয়াস ব্যাপার। যারা সাহিত্য করে, যারা সাহিত্য পড়ে, যারা গান শোনে, যারা ছবি আঁকে, তাদের কিন্তু কথায় বার্তায়, আচারে আচরণে বা লেখনীতে সেইগুলো কিন্তু প্রতিফলিত হবে। এটা একটা কিন্তু ঘটনা। কিন্তু যদি শুধু একতরফা হয়ে যায় সেটা তো ভালো নয়। বৈচিত্র্যের মধ্যেই হচ্ছে আনন্দ দেখা যায়। মানে শুধু একতরফা হলে মোটেই, কোটেশন বিশেষ করে, এমনকি ভুল কোটেশনও অনেকে দেয়, এইগুলো খুব বাজে। ইনভাইটেড কমার মধ্যে বলার হওয়া উচিত নয়। ব্যক্তি ভাবনা ফুটে উঠবে আপনার চিঠিতে, নিশ্চয়ই নিশ্চয়ই। নিজেকে আপনি মৌলিক ভাবনা তুলে ধরবেন আপনার চিঠির মধ্য দিয়ে। আপনি যদি রবীন্দ্রনাথের উদ্ধৃতি নিয়ে আসেন, অনেকে রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে আসেন, নিয়ে এসে লিখতে গিয়ে বলেন, লিখছেন তিনি লেখক নিজের ভাষায়, কিন্তু বলছেন রবীন্দ্রনাথের ছোঁয়াটা পেলাম না। তো এটা তো রবীন্দ্রনাথের লেখা নয়, আপনি সেখান থেকে ধার করেছেন ভাবনা, নিজের ভাষায় লিখেছেন, তো সেখানে তো আপনি রবীন্দ্রনাথের ছোঁয়া পাবেন কি করে? আর সেই ছোঁয়া পেতে গেলে আপনাকে উদ্ধৃতি দিয়ে পুরোটাই লিখতে হবে, তাই না? এবং উদ্ধৃতির জন্য স্মৃতিকে বিশ্বাস করা ঠিক না। স্মৃতি সবসময়ই প্রবঞ্চনা করে, হ্যাঁ, যার জন্য উৎসটা দেখে নেওয়া দরকার। তিনি সঠিক কি বলা আছে, ঠিকঠাক আমি লিখলাম কিনা, দাড়ি কমা শব্দের বিভাজন ঠিকঠাক যদি না হয়, তাহলে উদ্ধৃতিকে অপমান করা হলো এবং নিজের লেখার মানের ক্ষতি করা হলো। এই ব্যাপারটা আমার মনে হয় পত্র সাহিত্যে প্রত্যেক লেখকেরই বোঝা উচিত বা ভাবা উচিত, তাই তো? আরো যেটা উদ্ধৃতি দিলাম আমি একটা, এবং সংস্কৃত কোনো একটা বা কোনো একটা মন্ত্রের শ্লোক আমি হয়তো তুলে দিলাম ইনভার্টেড কমার মধ্যে। এবার আমাকে খেয়াল রাখতে হবে, যিনি পাঠ করছেন, যিনি লাইভে পাঠ করছেন, তিনি যদি ভুল করে ফেলেন, তার ভুল করাটা কিন্তু লাইভে পড়ছে, ভুল করাটা কিন্তু হতেই পারে, সেখানে আপনার চিঠির মানটা কিন্তু কমে যাচ্ছে। তাই যতটা সম্ভব সহজ সরল ভাষায় যদি চিঠি লিখতে পারেন, সেটা উপস্থাপিকা কিন্তু আপনার মতন করে সেটা শ্রোতা বন্ধুদের কাছে পেশ করতে পারবেন। লেখ মাধ্যমে কি হয়, ভাষার গভীরতা থাক, গাম্ভীর্য থাক, ভাবনার গভীরতা থাক, একবার দুবার তিনবার পড়া যায়, কিন্তু শ্রুতি মাধ্যমের জন্য লেখার একটা বিশেষ ধরন আছে। যত সহজ সরল ভাবে আপনি কানে পৌঁছে দেবেন, ঠিক তত সুন্দরভাবে সেটা গৃহীত হবে পাঠকের বা শ্রোতার মনে। আমার মনে হয় এদিকটাও ভেবে দেখা দরকার। অবশ্যই কঠিন শব্দ হলেই কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, শ্রুতি মাধ্যমের লেখা নিয়ে একটু চর্চা করা দরকার নিজেদের। আর 2013 শ্রুতি লেখাতে আপনার একটা চিঠিতে দেখা গেছিল, আপনি লিখেছিলেন যে, চিঠিটা অনেক পুরনো, সভ্যতার আগাছা কর্তন করতে। সেই সভ্যতার আগাছা কর্তনটা কি
অ্যাকচুয়ালি এইটা একটা মানে রবীন্দ্রনাথের একটা বড় প্রবন্ধ থেকে একটা ছোট্ট করে একটা জায়গা কেটে নিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, এনাম বললে হয় না। আসলে এটা একটা মানে ধারাবাহিক একটা লেখা ছিল উৎসবের হচ্ছে নিয়ে। তার সেখানে হচ্ছে একটা রূপক হিসাবে আমি এনেছিলাম উশ্রী নদীর ধারে খান্ডালা পাহাড়ের। হঠাৎ করে হচ্ছে প্রফেসর শঙ্কুর সাথে দেখা হয়ে গেছে এবং প্রফেসর শঙ্কু তখন তার সাথে কথোপকথনে এই শুধু কয়েকটা মাত্র ছুটি না রেখে সমস্ত রকমকে ভেতরে ঢোকানোর জন্য আর কি। প্রফেসর শঙ্কু তো একদম খোলা মনের মানুষ। সেইটাকে বলতে গিয়ে আমি বলেছিলাম এরকম ধরনের যে হচ্ছে পরিবেশ দিবস করা দরকার, জল সংরক্ষণ দিবস দরকার, সভ্যতার মানে যতগুলো এই যে আমাদের এনার্জি প্রতিটা দিকের হচ্ছে একটা আলাদা করে করে ছুটির দিন করা উচিত। সেখানে একটা কথা এসেছিল যে সভ্যতার আগাছা কর্তন বা হচ্ছে জল সংরক্ষণ, বিদ্যুতের সংরক্ষণ, এরকম জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেগুলো প্রত্যেকটির জন্য আলাদা করে আলাদা। কিন্তু সেই রবীন্দ্রনাথই বলেছেন চিঠির মধ্যে কিন্তু নিজেকে খুঁজে পেতে হবে লেখককে। আমি যদি অন্যের ভাবনা নিয়ে নিজের চিঠিতে ঢোকাই সেটা কিন্তু চিঠির মানই কমিয়ে দেয়। যাই হোক, আজকে শেষ পর্বে আমরা প্রায় চলে এসেছি। তো এই বলে আমরা সমাপ্তি রেখা টানতেই পারি যে স্মৃতির উপর কখনোই ভরসা করে লিখবেন না, উৎস সঠিকভাবে দেখে নিন, যাতে উৎসকেও সম্মান জানানো হলো, যার উদ্ধৃতি তাকেও যথাযোগ্য সম্মান দেওয়া হলো এবং নিজের লেখার মানটা ঠিক রাখা গেল। তাই তো? এভাবে পত্র সাহিত্যটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। শুধু লিখলাম আর সাহিত্য হয়ে গেল তা নয়, মোটেই না। আর আমি ধন্যবাদ দিই এই শ্রীরামপুর বেতার বাণীকে, যারা অক্লান্ত চেষ্টায় হচ্ছে সবাইকে আমাদের নিয়ে এসেছেন এবং এর যে কর্ণধার ডক্টর প্রদীপ কুমার দাস। আমি তো মানে অনেক দিন পরে আর কি বাইরে বেরোলাম একমাত্র ওনার হাত ধরে, না হলে হয়তো আমি একদম সঙ্গোপনেই ছিলাম ভেতরে। এটা আলাদা করে ওনাকে ধন্যবাদ দিই আমাদের সৌমেন্দ্রনাথ জানা বাবুকে আর তরুণ তুর্কি আমাদের চঞ্চলকে, সবাইকে ধন্যবাদ সবার পক্ষ থেকে। আমি অতিথিবর্গকে যেমন জানাচ্ছি তেমনি শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের কর্ণধার যেমন ডক্টর প্রদীপ কুমার দাস এবং যে ভাইরা আমাদের এই সাক্ষাৎকারটি সুন্দরভাবে পরিবেশন করবেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জালে আবদ্ধ করলাম। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সবাইকে নমস্কার।